নমস্কার, আমি সুচরিতা, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে অঙ্কুশ। অঙ্কুশ হাজরাকে আপনারা সবাই চেনেন, রক্তবীজ 2 আসছে, কিন্তু তার আগে রক্তবীজে আপনারা তার একটু ঝলক দেখেছেন এবং গোবিন্দ দাঁত মাজে না, সেটা তো সেই সময় একদম ভাইরাল হয়ে গেছিলো। ওই যে গান এবং গানের সময়ও মানুষ বুঝতে পারছিল না, যখন ছবিটা একদম শেষের দিকে তখন মনে হলো যে তুমি আসল কালপ্রিট হতে চলেছ। এবং সেখান থেকে রক্তবীজ 2, এই যে রক্তবীজ 1-এর এত সাফল্য, তারপর রক্তবীজ 2-তে এত বড় একটা চরিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি, মানে যতটুকুনি আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি, সেখানে তোমার একটা মানে ব্যাকড্রপ সেটাও দেখানো হয়েছে। এই সব কিছু মিলিয়ে তোমার এক্সপিরিয়েন্স কেমন? দারুণ এক্সপিরিয়েন্স অনেস্টলি বলতে, কারণ হ্যাঁ, এটা ঠিক যে রক্তবীজ 1-এর ওই গানটা থেকে শুরু হয় এবং সেখান থেকে একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যাওয়া ফিল্মটার, তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি এটা আগেও বলেছি যে কাইন্ড অফ ডেস্টিনি বলা যেতে পারে। তার কারণ সত্যি যখন এই আইডিয়াটা নিয়ে শিবুদা এসেছিল আমার কাছে, যে ওই ক্লাইম্যাক্সের আইডিয়াটা, তো সেই কারণেই আর কি, মানে ওইখান থেকে তখন না আমি শিবুদাকে বলেছিলাম যে এটা এমন হচ্ছে যে প্রমিস হয়ে যাচ্ছে যে যদি হয় তাহলে আমি আছি। এবং এমন একটা জায়গায় যারা আমি স্ক্রিপ্টও জানি না, মানে অবভিয়াসলি সেকেন্ড পার্টে তো স্ক্রিপ্টও জানি না আমি, তখন আমি একটু স্কেপটিক্যাল হয়ে গেছিলাম। তখন শিবুদা বললো যে দেখ, যখন হবে দেখা যাবে, ও তো পরের কথা, আগে আমার এইরকম করে এন্ড করাটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এবং যে কারণে রক্তবীজ নামটা যেখানে ফোটা পড়ে সেখান থেকে আবার একটা জন্ম নেবে, তো আমি বললাম ওই কনসেপ্টের জন্য আই ওয়ান্ট দিস। দেখ লেটার পরে দেখা যাবে গল্প, আর অবশ্যই তোকে তো এমন নয় তখনও তুই গল্প শুনবি, সবাই মিলেই গল্প বলা হবে, শোনানো হবে কীরকম কী। বিকজ কী হয় না, অ্যান্টাগনিস্ট প্লে করার সময় একটু স্কেপটিক্যাল লাগে তখন যে চরিত্রটা কী। অবভিয়াসলি আমি এমন কোনো চরিত্র করতে চাই না যার প্রিন্সিপাল নেই, নীতি নেই। কিছু কিছু ভিলেন হয় না যে যেরকম আমরা হতে চাই না, ওরকম মানুষ আমরা হতে চাই না কাইন্ড অফ। তো কোথাও না কোথাও সেগুলোতে আমার একটু আপত্তি, ওই রকম ভিলেন করা। তো তারপর যখন আমি শুনি রক্তবীজ 2 এবং মুনির আলম ক্যারেক্টারটা শুনি, আমি এক্সপ্রেস করতে পারছি না, তোমাকে এখন বলতে পারছি না যে সেই সময় কতটা আমি খুশি হয়েছিলাম। এবং আই থট যে আমার একটা জিনিস ছিল যে আমি একটু গ্রে শেড বলো বা একটু ডিফারেন্ট শেডসের ক্যারেক্টার করার আমার চিরকালের ইচ্ছা ছিল, যেটা একদম টিপিক্যাল সো কল্ড হিরো যেরকম বলে না, তার বাইরে গিয়ে এমন একটা চরিত্র যাকে মানুষকে একটু ভাবাবে, একটু করবে। আমি ভাবলাম যে এই মুনির আলমের থেকে বা রক্তবীজ 2-এর থেকে বেটার অপরচুনিটি সেই ড্রিমটা ফুলফিল করা আমি হয়তো পেতাম না। এবং আমার যেটা মনে হয়েছে ট্রেলারটা দেখে, সেখানে কিন্তু যে শেডস রয়েছে, মানে প্রথম দিকে তোমাকে একটা রোম্যান্টিক, মানে তুমি একটা গান গাইছো কৌশানীর সঙ্গে, রোম্যান্টিক একটা সিন রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আবার তুমি তাকেই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং বলছে যে সময় সবকিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই। হ্যাঁ, এই বিষয়টাতে মানে অনেকগুলো লেয়ার, অনেক লেয়ার আছে। এবং এই লেয়ারসগুলোকে প্লে করা, স্পেশালি সকালবেলা একটা লেয়ার প্লে করছি, ওই দিনই সন্ধ্যেবেলা আমাকে আরেকটা লেয়ার প্লে করতে হচ্ছে মুনির আলমের। তো ডিফিকাল্ট ছিল না তা নয়, মুড চেঞ্জ সব কিছু করা। তাই জন্য না, অ্যাজ অ্যান অ্যাক্টর শিখেছি অনেক কিছু, মানে অন ফ্লোর অনেক লেসন হয়েছে আমার, অনেক স্কুলিং হয়েছে বলতে পারো। অ্যান্ড ওয়ার্কিং উইথ শিবুদা, নন্দিতাদি, ও মাই গড, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে নন্দিতাদি ইজ অ্যান ইনস্টিটিউশন কাইন্ড অফ, মানে ওইখানে নন্দিতাদি ছোটো ছোটো যে জিনিসগুলো বলে দিয়ে চলে যায় কানের কাছে আস্তে করে এসে, আর সবার সামনে কিন্তু জোরে একদমই না, আস্তে করে এটা করতে হবে, এইটা আমি এরকম চাইছি, এই জিনিসটা বের করলেই হয়ে যাবে পুরো বিষয়টা, ঠিক আছে, বলে চলে গেল। আর ওইটুকু ছোট্ট যে এক্সপ্লেনেশনটা, এমন না যে বিশাল করে দেখাচ্ছে, কিন্তু বলার মধ্যে যে একটা ডিটেলিং, তখন মনে হয় যে ইয়েস, মানে ওইটা মনে হয় যে রিয়েলি এইটা সঠিকভাবে আমি যদি পোর্ট্রে করতে পারি না, আই উইল ইভলভ অ্যাজ অ্যান অ্যাক্টর ইন ফিউচার। আর এখানে কৌশানীর সঙ্গে তোমার যে নাচের বা গানের দৃশ্যটা রয়েছে, সেটা তো খুব পপুলার হয়েছে, মানে রোমান্টিক একটা ইমেজ। আমি তো কৌশানীকেও জিজ্ঞেস করেছিলাম যে দর্শকরা তো ভাবছে যে তোমাদেরকেই জুটি হিসেবে, মানে রিয়েল লাইফ জুটি বানিয়ে দিচ্ছে, মানে কতটা ভয়ে আছো সেই কারণে? বাড়িতে তো আছে। দেখ, এই জিনিসগুলো এমন হয় না, মানে আমি নিজেও যখন ছোটোবেলায় ধরো ম্যাগাজিন পড়তাম, বিভিন্ন রকম ম্যাগাজিন, ওই হিন্দি ম্যাগাজিন, বাংলা ম্যাগাজিন, এইসব, তখন যখনই আমি পড়তাম, আমরাও না নিজেরা ওইটা, মানে কি বলবো, আমাদের একটা স্বপ্ন হতো যে আমরা তো আগে জানতাম বোধহয় সত্যি শাহরুখ কাজল রিয়েল লাইফ কাপল, বা যে কোনো XYZ আমরা যদি ধরি, আরও যখনই কোনো 2-3টে সিনেমা বেরোতো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের, আমরা ভাবতাম যে এটা নিশ্চয়ই না রিয়েল লাইফ কাপল।
পরে জানতে পারতাম আচ্ছা এদের একটা সেপারেট ফ্যামিলি আছে, আচ্ছা ওর একটা সেপারেট ফ্যামিলি আছে, মানে এরা কাপল নয়। এই যে এই যে ইনোসেন্সটা না কোথাও না কোথাও আজকে সেগুলো হারিয়ে গেছে অনেস্টলি। কিন্তু তবুও যারা সেরকমভাবে কোনো জুটিকে ভালোবাসলো বা একসাথে কেমিস্ট্রি ভালো লাগলো, তো এই যে ভাবনা চিন্তাগুলো এগুলোর মধ্যে অদ্ভুত ইনোসেন্স আছে এবং আমরাও এগুলোকে এনজয় করি। কারণ আমরাও এক সময় করে এসেছি না, আমরা তো ম্যাগাজিনে যা বেরোতে বিশ্বাস করতাম। এখন যেমন নিজেদের ব্যাপারে যখন ভুলভাল কিছু বেরোয় আমরা হাসি দেখি যে এটা আবার কি নিউজ, তখন তো আমরাও বিশ্বাস করতাম ওগুলো। তো ঠিক আছে, ইটস আ পার্ট অফ জব, তো হবেই। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই ছবিতে আমরা জানি নুসরাত জাহান রয়েছে এবং টলিউডে একটা কি বলবো সেই একটা কথা প্রচলিতই আছে যে অঙ্কুশের সঙ্গে নুসরাতের খুব ঝামেলা, মুখ দেখা দেখি বন্ধ, কথা বলা বলি বন্ধ। সেখানে দাঁড়িয়ে তুমি ছবি ওর গান যখন রিলিজ হলো সেদিনকে শেয়ার করেছো এবং নুসরাত বলছে হ্যাঁ এটা তো আমাদের ছবি। আজকে তোমাদের আমরা জানি যে যখন প্রমোশনে যাচ্ছ একসঙ্গে তোমরা কোনো জায়গায় পারফর্মও করছো, বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে, তাই এই রিউমারগুলো মানে কতটা শুধু নাকি সমস্যা সব মিটে গেছে, বন্ধুত্ব আবার বজায় রয়েছে? সমস্যা বন্ধুত্ব মানে যদি বলো যে সেই রকম যদি খুব ডিপলি বলা হয় দ্যাটস আ সেপারেট থিং, সেটার মধ্যে আমি যাচ্ছি না। বাট হ্যাঁ মানে কোথাও না কোথাও অবভিয়াসলি এটা আমাদের সবার সিনেমা, গানটা আমাদের সবার, এটা আমাদের সবার, প্রত্যেকটা গানে আমাদের প্রত্যেকের গান, আমরা প্রত্যেকেই ওনারশিপটা নিচ্ছি যে দিস ইজ আওয়ার ফিল্ম। তো সেই জায়গা থেকে তো অবশ্যই সেই জিনিসটা আছেই। বাট না দেখো আমাদের ওই যেটা হয় না যে অবশ্যই আমরা সবাই লাইফে একটা সময় সবার এক একটা মোড় আসে, এক একটা ইয়ে আসে যেখানে না মানে ইনফ্যাক্ট খুবই কমজন বেঁচে থাকে যাদের সাথে ওই বন্ডিংটা সারা জীবন থেকে যায়। সেটা এক সময় 10 জন ছিল, এখন হয়তো 5 জন, এখন হাতে গুনে 2-3 জন থেকে। এটা কিন্তু স্কুল কলেজ ফ্রেন্ডসেরও কথা আমি বলছি, তাদের সাথে এখন সেই রকম কিন্তু যোগাযোগ বা ওরকমও নেই। তো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তাই, মানে আমরা এরকম নয় যে যখন একসাথে 6টা-7টা করে ছবি করতাম তখনকার বন্ডিং আর এখনকার বন্ডিং যেখানে যে যার লাইফে ব্যস্ত, 8-9 বছর হয়ে গেছে একসাথে কোনো ফিল্ম করা নেই বা কিছু নেই। আর সেই রকম কেউ জরুরিও মনে করি না যে একে অপরকে ফোন করে কথা বলা বা আড্ডা মারা, কারণ অবভিয়াসলি সবাই এখন এত লাইফে এত মানে কি বলবো এত ফেজ দিয়ে যেতে হয় সব কিছু, অ্যাক্টিং বলো বাকি অনেক কিছু বলো, তারপরে আপস অ্যান্ড ডাউনস লাইফে, তাতে এই জিনিসগুলো বা এই রিলেশনগুলো মেনটেন রাখাটাও সবার ক্ষেত্রে পসিবল হয় না। মানে ইনফ্যাক্ট সত্যি কথা বলছি, আমি যদি মিমির কথা বলি, মিমি আমার ঠিক ওপরের ফ্লোরেই থাকে, রাইট? আমার আর মিমির হার্ডলি হয়তো 6 মাসে 2বার দেখা হয়, সেই জাস্ট আমার ওপরের ফ্লোরটায় থাকে। ফোনে কথা হয় মাঝে মাঝে রেয়ারলি, ইনস্টাগ্রামে আমরা কিছু মজার কিছু পেলেও আমার শেয়ার করে, আমি ওকে শেয়ার করি, দ্যাট কাইন্ড অফ বন্ড উই শেয়ার অনেস্টলি। কিন্তু দেখা কত আর হয়, যে যার লাইফে বিজি। তো হ্যাঁ এরকমই, সেরকম কিছু অত এটার মধ্যে ডিপলি ভাবার কিছু নেই। দুর্গাপুজোর সময় ছবি মুক্তি পাচ্ছে, এটা আলাদা করে কতটা মানে এনথু একজন অভিনেতা বা অভিনেত্রী? বাপরে প্রচন্ড, বিশ্বাস করে। মানে একটা জিনিস হয় যে আমি খালি মনে হয় আবার এই দুর্গাপুজো টেনশনে কাটবে, যখন রিলিজ না থাকে মনে হয় যাক ফ্রিলি ঘুরবো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী ফ্রিলি ঘুরবো, না ফাঁকা লাগে না? হ্যাঁ মানে না দেখো আমার এইটা নিয়ে ক নম্বর দুর্গাপুজো রিলিজ হবে, আমার খিলাড়ি, ভিলেন, ওইদিকে জুলফিকার, FIR, বলদুর্গা মাইকি, এইটা 6-7টা হবে রিলিজ দুর্গাপুজোয়। আমি মানে ওই সময়টা না আমি জানি মানে কীরকম যায়, মানে এবং ইভেন সারাক্ষণ ঐন্দ্রিলাও বলে মাঝে মাঝে তুমি মানে ভালো একটা সময় কাটানো বা একটা রেস্টুরেন্টে গেছি কাছে, তুমি সারাক্ষণ ধরে বুক মাই শো খুলে বসে আছো, এই করছো। তো কোথাও না কোথাও হ্যাঁ ওইখানে একটা তো ইয়ে থাকেই, একটা এক্সাইটমেন্টও থাকে, নার্ভাসনেস থাকে যে কী হচ্ছে না হচ্ছে এই হচ্ছে। বাট হ্যাঁ আবার না থাকলেও আবার দেখো বাংলা ছবি তো ভরপুর রিলিজ হয়, প্রচণ্ড চর্চায় থাকে সব বাংলা ছবি পুজোর সময়, মানে অন্য লেভেলের হাইপ থাকে সব। এবং সেইখানে যখন নিজের নামটা নেই বা নিজের কোনো সিনেমা নেই তখন একটা লেফট আউট ফিল হয় যে নেই, কিন্তু আবার হলেও টেনশন, এই লড়াইয়ের মাঝখানে নিজেদের জায়গা করা সেটাও টেনশন, বাট ভালো লাগে, মানে একটা এক্সাইটমেন্ট থাকে। এই লড়াইয়ের জায়গাটা এলো সেখান থেকে বলতে হয় যে দেখো যখন তুমি অভিনেতা তখন তো টেনশনটা একটু কম থাকে, কিন্তু যখন প্রযোজক তখন তো চাপ অনেক বেশি। সেখানে অঙ্কুশ আমরা জানি যে তোমার যখন ছবি মুক্তি পেয়েছিল, তোমার প্রযোজনার ছবি, তো সেখানে হল পেতে একটা সমস্যা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে যখনই মানে কোনো একসঙ্গে ছবি বেরোয় তখনই ওই সমস্যাটা
হতেই থাকে। তোমার কি মনে হয় যে আমাদের প্রত্যেকে যারা বলিউড টলিউডের সঙ্গে যুক্ত, আমার টলিগঞ্জ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের কতটা নিজেদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার বাংলা সিনেমার জন্য? দেখো, আন্ডারস্ট্যান্ডিং বলতে আমিও যখন ছবি রিলিজ করেছিলাম, আমার অ্যাপ্রোচটা, ওয়ে অফ অ্যাপ্রোচটা এটা ছিল যে আমি যেন এমন একটা ঠিকঠাক শোজ পাই যেটা ওই ছবিটার মেরিট বা ওই ছবিটা যে আমি এত কষ্ট করে বানিয়েছি সেটাকে জাস্টিফাই করে। যেহেতু তার আগে বেশ কয়েকটা ছবি আমার ওয়ার্ক করেনি, আমি অত জোর গলায় বলতে পারিনি যে আমার 500খানা শো চাই, 600খানা লাগবেই, আমার বলতে পারিনি, কারণ আমার বলাটা কোথাও না কোথাও সাজেনি। কারণ তার আগে সত্যিই আমার বেশ কয়েকটা ছবি খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু আমি সত্যি হেল্প পেয়েছি এক্সিবিটার, ডিস্ট্রিবিউটারকে। আমি একদম মিথ্যে কথা বলবো না, কারণ কম্পেয়ার টু দ্য আদার ফিল্মস যেগুলো আগে করেছি, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স ছিল শো টাইমিংসের। সত্যি বলছি, সত্যি ওই হেল্পটা পেয়েছি। মির্জাতে প্রচুর আমি হেল্প পেয়েছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এর থেকে বেশি হয়তো আবদার করতে পারতাম না। এটা আমার স্বীকার করতে হবে। বাট হ্যাঁ, ক্ল্যাশ হলে সবাই সবার যে যার জায়গার জন্য লড়ে, এটা সবার অধিকার আছে অবশ্যই। আলটিমেটলি দর্শক শেষ কথা বলে, এটা চিরকাল তাই হয়ে এসছে। ইনিশিয়ালি একরকম ট্রেন্ড থাকে, পরে গিয়ে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, এবং সেই ট্রেন্ডটা দর্শক চেঞ্জ করে দেয়, এবং এটা আমাদের কারোর হাতে নেই। আমরা সবাই যে যার ছবির জন্যে লড়াটা খুবই স্বাভাবিক, সেই অধিকারটাও আছে। এবং এই যে বায়না বলো বা যেটাই বলো, রিকোয়েস্ট বলো যে না আমার এই শো চাই, আমার ওই শো চাই, এগুলো সবাই করবে, করাটা উচিত। কিন্তু শেষ রেজাল্টটা দর্শকই দেবে, এবং সেটা চিরকাল প্রমাণিত। দেখো, এত এক্সাইটমেন্টের মধ্যে একটা জিনিস তো আমি জানি যে ইডি তোমাকে ডেকেছিল একটা কেসের জন্য, এবং সেখানে তুমি দিল্লি গেছিলে, দেখা করে এসো। এখন কি রিলিফ তুমি অনেকটা? হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি নর্মাল একটা জিজ্ঞাসাবাদ ছিল, যেটা ওদের কিছু একটা মনে হয়েছিল যে জিনিসটা নিয়ে ওকে জিজ্ঞেস করা উচিত, যে এর ওই বিষয় সম্বন্ধে যা ওরা জানতে চায়। এটা ভেরি নর্মাল স্টেটমেন্ট, মানে ডকুমেন্টস, ভেরি বেসিক ডকুমেন্টস, তো সেইগুলো জাস্ট জমা দেওয়া, দ্যাটস ইট, আর কিছুই না। একদম সিনেমা রিলিজের আগে এরকম একটা ঘটনা কি অনেকটা সিনেমার প্রচারের ক্ষেত্রেও অনেকটা হেল্প করেছে? কয়েকজন লোক তো ভাবে এটা সাজানো হয়তো সিনেমার কারণে, এরকম এখন তো ওই সব দিকেও চলে যায় না অনেকে। বাট না, সেরকম আমি মনে করি না কিছুই। আর আমি না এই জিনিসগুলোতে বিলিভও করি না। মানুষ সিনেমার জানো তো একটা জিনিসই, এই যে আমরা যতই হাত পা নাড়ি না কেন, যতই ছটফট করি না কেন, সিনেমার একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে সিনেমার ট্রেলার। সিনেমার ট্রেলারটাই হচ্ছে আসল জিনিস। মানুষ যদি ওই একটা জিনিস তোমার নিয়ে নেয়, তাহলে যেমনই হোক না কোনো মানুষ প্রথমে হলমুখী হবেই হবে সেই সিনেমাটা। হ্যাঁ, তারপর যদি দেখলো যে না ছবিটা খারাপ, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমার মনে হয় ওই একটা, যতই আমরা যাই করি, এগুলো হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন। এই যে আমরাও এত প্রমোশন করছি, সব জায়গায় করছি, এটা কিন্তু একটা নিজেদেরকে স্যাটিসফাই করা। ট্রাস্ট মি, তারপর থেকে আমরা যাই করি না কেন, যে যতই প্রমোশন করুক, যে যাই করুক, আমরা সকলেই হয়তো পাগলের মতো প্রমোশন করছি, যাই করুক, দর্শক সিলেক্ট করে নেবে অলরেডি কি দেখবো, কি আগে দেখবো, কি পরে দেখবো, কোনটা দেখবোই না, আই এম নট ইন্টারেস্টেড। এটা না টিকমার্ক অলরেডি 21-22 তারিখ থেকে দর্শক করে নেবে, এটা করে নেবে। বাকি যেটা আমরা করবো, এটা আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য, যে আমাদের যাতে রাতে ঘুমানোর সময় না মনে হয় যে ওইটা খামতি রয়ে গেল, ওইটা খামতি রয়ে গেল, এটা কিন্তু আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য। দর্শক ডিসাইড করে নেবে 22 তারিখের মধ্যেই, সব ট্রেলার সামনে চলে আসবে, ডিসাইডেড, চলো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এইটা নো ক্রস, যাবোই না, বা এটা থার্ডে যাবো, করে নেবে দর্শক। একদম। আমাদের দর্শকদেরকে বলে দাও দুর্গাপুজোর শুভেচ্ছা, এবং তার সঙ্গে রক্তবীজ 2 দেখবে এবং মুনির আলমকে দেখতে পাবে। না, ইয়েস, অবশ্যই। এবং আমার ট্রেলার বেরোনোর পর যে লেভেলের ভালোবাসা কোনো অ্যান্টাগনিস্ট পেতে পারে, দেখো সবসময় কিন্তু তারাই পায়। যদি আমরা বম্বে সিনেমা এখন যুগটা অনেকটা পাল্টাচ্ছে, সো এখন বলছি না অ্যান্টাগনিস্ট ইজ দ্য নিউ প্রোটাগনিস্ট। কারণ আমি জাস্ট যেহেতু শেষ, কিন্তু আমি একটা জিনিস অ্যাড করছি, এখনকার যুগে যেমন মুনির আলমের ক্যারেক্টারটাও এমনভাবে লেখা হয়েছে, ও যে কথাগুলো বলছে না, এটা কিন্তু অনেকে অস্বীকার করতে পারবে। তুমি ওকে সাপোর্ট করো না করো, তার কথা অস্বীকার করতে পারবে। হিন্ট এটাকে বলে, দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় সেখানেই মুনির আলমকে মুনির আলম বানায়। এবং থ্যাংক ইউ সো মাচ সকলকে, যে মুনির আলমের ওই সামান্য কিছু ঝলকেই এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি পুরো সিনেমাটা দেখলে আরও ভালোবাসা পাবো। বাট থ্যাংক ইউ সো মাচ। একটা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করেছি, আমি কোনোদিন করিনি এরকম ধরনের ক্যারেক্টার,
সাহস করে ট্রাই করার চেষ্টা করেছি। আপাতত তো অফুরন্ত ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসাটাই বজায় রেখো এবং অবশ্যই তোমরা সকলেই 26শে সেপ্টেম্বর থেকে রক্তবীজ 2 সিনেমা হলে দেখতে যাও। আর TV9 বাংলার সকল দর্শককে আমার শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। তোমরা প্রচুর আনন্দ করো, মজা করো এবং চিরকাল যেমন হই হই করে তোমরা সকলেই বাংলা ছবি দেখতে যাও পুজোর সময়, এবারেও যাও এবং বাংলা ছবিকে বাঁচিয়ে রাখো। TV9-এর তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা রইল এবং দর্শকদেরকে বলবো যে অঙ্কুশ হাজরাকে বিভিন্ন রূপে আপনারা দেখেছেন, মজার চরিত্র করতে কমিক টাইমে জবাব নেই, আমরা বলে থাকি রিয়েল লাইফেও আমাদের সঙ্গে সবসময় মজাই করে, কিন্তু এই ছবিতে একদম অন্য একটা অঙ্কুশ হাজরাকে আপনারা পাবেন, তার পারফরমেন্স পাবেন। পুরো হই হই করে পুরো সিনেমা দেখতে থাকুন পুরো পুজো জুড়ে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।